Good morning, everyone, and welcome all of you today's second e-learning session. যেটার উপর আমরা এগ্রিকালচারের উপরে কথা বলবো আমরা। যেমন আমি কিছু প্রোডাক্ট রেখেছি আমাদের সামনে, বেশি টাইম ওয়েস্ট করব না, বিকজ আমাদের অনেক কিছু আজকে মিটিং এর মধ্যে দেখবো। আমার কাছে যেমন আছে অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি গোল্ড, সাথে আছে অ্যাক্টিভ জাইম and active max. So আমাদের চার ধরনের প্রোডাক্ট মোদি কেয়ার প্ল্যাটফর্মে পাওয়া যায়। এই চারটে প্রোডাক্টের আমাদের কাজ কি তার ইন ডিটেইলস আজকে আমরা আলোচনা করব, বাট আজকে আমরা মেইন টপিকে যেটা আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভিটি এন্ড অ্যাক্টিভিটি গোল্ড। অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে আমরা কালকে একটা সেশন করব, যেটার মধ্যে অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে আলোচনা করব। সো অ্যাক্টিভিটি আমাদের কি সেটা আমরা জেনে নিই আজকে। আমাদের অ্যাক্টিভিটি রেঞ্জের মধ্যে, এগ্রিকালচার রেঞ্জের মধ্যে অ্যাক্টিভিটি একটা ক্যাটাগরি আছে যেটার মধ্যে দু ধরনের প্রোডাক্ট হয়, ওয়ান ইজ অ্যাক্টিভিটি, ওয়ান ইজ অ্যাক্টিভিটি গোল্ড। দুটোর মধ্যে ডিফারেন্স একটাই, অ্যাক্টিভিটি যেটা সেটা 80% অর্গানিক, 20% সিনথেটিক রিফাইন্ড কেমিক্যালের সাথে মিক্স থাকে, আর অ্যাক্টিভ গোল্ড যেটা সেটা ভেজিটেবল সাবস্টেন্স থেকে তৈরি করা হয়, যার জন্য এটা একটা অ্যাক্টিভিটি থেকে আরো অ্যাডভান্স প্রোডাক্ট। যদি বলে দুটো প্রোডাক্টের মধ্যে বেস্ট প্রোডাক্ট কি, আমরা দুটোই খুব ভালো প্রোডাক্ট, বাট অ্যাক্টিভিটি গোল্ডের রেজাল্টটা আরেকটু বেটার। তো দুটোর মধ্যে ডোজেস সেম, পরিমাণ সেম লাগে, রেজাল্ট অলমোস্ট সেম, বাট একটু বেটার কাজ করে আমাদের অ্যাক্টিভিটি গোল্ড। তো এই দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাক্টিভিটি কি হিসাবে কাজে লাগে, কখন কাজে লাগে, কতটা পরিমাণ লাগে, আজকে মিটিং এর মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে এর ডিটেইলস আমরা আজকে দেখে থাকবো। তো আমাদের যে অ্যাক্টিভিটি যেটা আছে, অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড কিন্তু তিনটে প্রসেসে কাজ করে। ওয়ান ইজ অ্যাক্টিভেটর, ওয়েটারার, স্প্রেডার। অ্যাক্টিভেটর মিন্স যার সাথে মেশাবো তার ক্ষমতাটাকে বাড়ানো হলো অ্যাক্টিভিটির কাজ, এন্ড ওয়েটারার ভিজিয়ে রাখতে সাহায্য করে। মাটির অনেকগুলো লেয়ার দিয়ে যেহেতু একটা মাটি তৈরি হয়, বা সেই মাটিতে অনেকগুলো লেয়ার থাকে, তো আমরা যখনই জল সেচ করি, জল দিই যখন, মাটির প্রত্যেকটা লেয়ার কিন্তু ভেজে না, কিছু সংখ্যক লেয়ার ভেজে, বাট অ্যাক্টিভিটির সাথে যখন জল দিয়ে আমরা জমিতে জলটাকে সেচ করি যখন আমরা, তখন সেই জলের লেয়ারটাকে গভীর অবধি নিয়ে যেতে সাহায্য করে এবং মাটিটা বেশি দিন অবধি ভিজে বা স্যাঁতস্যাঁতে থাকে, ফলে জলের ডেফিসিয়েন্সি হয় না। ফলে যদি যে জল সেচের টাইমিংটা যতটা লাগে তার থেকে বেশি টাইম অবধি আমরা সময় পাই নেক্সট সেচের জন্য। এক্সাম্পল, যদি একটা জমিতে 7 দিন বা 10 দিন ছাড়া নরমাল প্রসেসে জল দিতে হতো, কিন্তু অ্যাক্টিভিটির সাথে যদি আমরা সেচ করি, সেই টেনিয়ারটা যদি 7 দিন থাকতো 10 দিন হতে পারে, 10 দিন থাকতো, অ্যাক্টিভিটির সাথে সেচ করলে সেটা হয়তো 15 দিন অবধি টাইম পেতে পারি আমরা নেক্সট সেচের জন্য। সেম অ্যাজ অ্যাক্টিভিটি গোল্ডের ক্ষেত্রে। আর স্প্রেডার মিন্স ছড়িয়ে যেতে সাহায্য করে, সে ওষুধ দিই, সার দিই, কীটনাশক দিই, ইনসেকটিসাইড দিই, পেস্টিসাইড দিই, হোয়াটএভার আমরা স্প্রে করি, সেটাকে সুন্দরভাবে ছড়িয়ে যেতে সাহায্য করে। তার সাথে সাথে যে ফার্টিলাইজার আমরা ব্যবহার করি কিনা, সেই ফার্টিলাইজারটাকে মানে 100% অবধি যাতে জমিতে ইউটিলাইজ হয়, সেই ব্যাপারটাকেও দেখতে সাহায্য করে আমাদের অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড। অ্যাক্টিভ জাইম, অ্যাক্টিভ ম্যাক্স আমাদের ওয়ান ক্যাটাগরি অফ প্রোডাক্ট এগ্রিকালচারে, যেটা আমাদের ভিটামিনের কাজ করে থাকে, যেটা গাছকে আরো সুন্দর করতে সাহায্য করে, দেখতে সুন্দর করে ফসল বা শাকসবজিকে, যেটার ইউটিলাইজেশন কিরকম ভাবে হয়, যেটা আমরা নেক্সট কোন একটা সেশন আলোচনা করব। সো আজকে আমরা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড নিয়ে কাজ করব। অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড নিয়ে কাজ করলে কি বেনিফিট হয়? প্রোডাকশন আপনার ম্যাক্সিমাম বাড়াতে সাহায্য করে। সেকেন্ড থিং ইজ দ্যাট কি আমাদের অ্যাক্টিভিটি যদি ব্যবহার করি আমাদের খরচে অনেকটা কমতে সাহায্য করে। এন্ড ফাইনালি যদি অ্যাক্টিভিটি ব্যবহার করে আমাদের জমি আরো নরম, হালকা এবং স্পঞ্জি করতে সাহায্য করে, জমিতে অক্সিজেন সার্কুলেশন বেটার করে, জমিকে আরো অর্গানিক করতে সাহায্য করে। এটা ব্যবহার কি রকম ভাবে করব, সেটার কিছু খরচাপাতির দিক থেকে আমরা খবর মানে নজর দেব, এবং তার সাথে সাথে ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। নরমালি আমরা যখন কোনো চাষি ভাইয়ের কাছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাই, আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে, যখন ব্যবহার করতে বলি আমরা চাষি ভাইদের, তাদের বেসিক একটা খরচার মাধ্যমে কিন্তু চাষ শুরু হয়। যেমন 1 একর বলতে আমরা যেটা বলি সেটা
3 বিঘা is equal to 1 acre, 3 বিঘা is equal to 1 acre, 1 acre মানে 3 বিঘা, 3 বিঘাকে নিয়ে 1 acre বলে থাকি। যখন সেচ করব আমরা, সেচের সময় আমরা বালি, মাটি, ছাই, কাঠগুঁড়ো যে কোনো শুকনো জিনিসের সাথে আপ টু 200 ml অবধি আমরা অ্যাক্টিভিটিকে মিশিয়ে আমরা ছড়াতে পারি, তারপর আমরা সেচ দেব। এটা হলো ফার্স্ট স্টেপ। তারপর আমরা ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের সাথে মিশিয়ে দেব এবং ফাইনালি আমরা সারের সাথে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট অফ অল যখন 1 একর জমিতে অ্যাক্টিভিটি দেব তখন 200 অবধি মেশাবো, মিশিয়ে দেব। দেখুন একটা জমিতে যখন মাটিটাকে কাদা করা হয়, জল দেওয়ার পর যখন কাদা করি, সেই কাদার সময় সেই জল দেওয়ার পর কাদা করার সময় আমরা অ্যাক্টিভিটি ইউটিলাইজ করতে পারি, বা অ্যাক্টিভিটি আমরা জমির মধ্যে ছড়িয়ে দেওয়ার পর সেচ করতে পারি। ডিপেন্ডস অন আস যে আমরা কি রকম ভাবে করব বা কি প্রসেসে এটাকে ব্যবহার করব। বাট যখনই আমরা সেচ করব, সেচের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ব্যবহার করব, সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা পর আমরা জমিতে রোপণ করব বা ফসল লাগাবো, যাতে অ্যাক্টিভিটিটা 100% জমির মধ্যে ভালো করে মিশে যায়, যাতে 100% কাজ করতে পারে অ্যাক্টিভিটিটা। সেই সময়টা অলওয়েজ আমরা কিন্তু জমিতে দিয়ে থাকি। ব্যবহার করার নিয়ম কি আছে? প্রথমে বললাম বালি, মাটি, ছাই, কাঠগুঁড়ি যে কোনো শুকনো জিনিসের 200 ml অ্যাক্টিভিটি মিশিয়ে জমিতে ছড়াবো, তারপর সেচ দেব। যখন পাওয়ার টেলার, রোটার বা হ্যান্ড ট্রাক্টর যেটাই ব্যবহার করা হোক না কেন, এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে, কস্টিং প্রত্যেক এরিয়ায় আলাদা আলাদা। যদি 1 একর জমিতে 1 ঘন্টায় সেচ করতে যাই, সেক্ষেত্রে যখন আমরা পাওয়ার টেলার বা রোটার দিয়ে মাটিতে কাদা করার জন্য আমরা রেন্টে নিই, ভাড়াতে নিই, তখন অন এন অ্যাভারেজ আমার 1 ঘন্টাতে বা একবার চাষের জন্য 1000 টাকা অবধি খরচা পড়ে। বাট একবারে কিন্তু লাঙল, ট্রাক্টর, পাওয়ার টেলার দিলে কিন্তু জমিটাতে কাদা সুন্দরভাবে তৈরি হয় না। সেক্ষেত্রে আমরা বারবার সেটাকে কাদা করার জন্য 2 বার থেকে 3 বার ব্যবহার করা হয়, মানে 1000 টাকা যদি প্রত্যেক ক্ষেত্রে খরচা হয়, সেখানে 3000 টাকা অবধি খরচার একটা জায়গা তৈরি হয়। তার সাথে সাবমার্সেল বা জলের জন্য আমরা একটা রিসোর্স ব্যবহার করি, যেটা সাবমার্সেলের মাধ্যমে, যেটা ইলেকট্রিসিটি চলে। ইলেকট্রিকের একটা খরচা আছে, লেবার কিছু কষ্ট আছে, জলও অনেক সময় চাষিদের কিনতে হয়। সেক্ষেত্রেও দেখা যায় পার বিঘে অনুযায়ী 300 টাকা অবধি খরচা হয়ে থাকে, মানে 1 একরের ক্ষেত্রে অন এন অ্যাভারেজ 900 থেকে 1000 টাকা খরচা হয়। তাহলে একবারে পাওয়ার টেলার, রোটারের জন্য যদি 3000 টাকা খরচা হয় 3 বার কাদা করার জন্য, মানে 3 বার ওটাকে রেন্ট নেওয়ার জন্য, প্লাস জলের জন্য যদি আমার 300 টাকা খরচা হয়, সেক্ষেত্রে অন এন অ্যাভারেজ দেখা যায় 4000 টাকা অবধি খরচা হচ্ছে জমিটাকে তৈরি করার জন্য। সেখানে অ্যাক্টিভিটি যদি ব্যবহার করা হয়, নর্মাল প্রসেসে যতটা টাইম লাগে জল দিয়ে জমিটাকে ভেজাতে, তার থেকে অনেকটা কম সময়ের মধ্যে জমিটাকে বেশি পরিমাণ ভেজানো যায় এবং জমিটাকে বেশি তলা অবধি, মানে মাটির লেয়ার অবধি জলটাকে পৌঁছাতে পারা যায়। ফলে যেটা হয় সেটা হলো আপনার জমিটা বেশি দিন অবধি ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, জলের ক্রাইসিস আপনার জমিতে দেখা যায় না। আসুন সেটা একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে, সিম্বলিক ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা দেখে নেবো যে কি রকম ভাবে আমাদের এই প্রোডাক্টটা কাজ করে থাকে। আমার কাছে অ্যাক্টিভিটি গোল্ডের ডোজেস সেম, ইউজেস সেম, পরিমাণ সেম লাগে, যার জন্য আমার কাছে খোলা যেটা আছে অ্যাজ এ ডেমো, আমার কাছে অ্যাক্টিভিটি গোল্ড আমার কাছে খোলা আছে, যেটা অলরেডি স্টিকার সব উঠে গেছে, বাট এটা আমাদের অ্যাক্টিভিটি গোল্ডের একটা ডেমোর একটা প্রোডাক্ট। সো আমরা এইটা দিয়ে আমরা আজকে অ্যাক্টিভিটি গোল্ডের ডেমনস্ট্রেশনই দেখবো। আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো আমি দুটো গ্লাস নেব, দুটো গ্লাসের মাধ্যমে ডেমোটা দেখানোর চেষ্টা করব যে কিরকম ভাবে এটাকে ইউজ করে থাকি আমরা। তো দুটো গ্লাস, জানি না দেখতে পাচ্ছেন কিনা, আই থিংক। ওকে, দুটো গ্লাসের মধ্যে আমি জল নেব। গ্লাস করে জল, একটাতে অ্যাক্টিভিটি দিয়ে সিম্বলিক ডেমনস্ট্রেশন, জলটাকে ধরে নেবো আমাদের জমি যার মধ্যে সেচ আমরা করছি,
একটার মধ্যে অ্যাক্টিভিটি গোল্ড দেব, একটার মধ্যে অ্যাক্টিভিটি গোল্ড দেব না। সো আসুন একটা জমিতে আমি অ্যাক্টিভিটি গোল্ড একটু দিয়ে দিলাম এবং এই অ্যাক্টিভিটি গোল্ডটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। কিরকম ভাবে? যখন আমরা জলের সাথে অ্যাক্টিভিটিকে মেশাবো, জলের মধ্যে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না। যেমন রাইট হ্যান্ড সাইডে আমার গ্লাসটা যের মধ্যে অ্যাক্টিভিটি আছে, একটার মধ্যে অ্যাক্টিভিটি নেই। সো রাইট হ্যান্ডে যেহেতু আমাদের অ্যাক্টিভিটি লিকুইড ফর্মে আসে, কোনো পাউডার ফর্মে আসে না, যার জন্য এটা কিন্তু এর মধ্যে অ্যাক্টিভিটি মেশানো হচ্ছে, কালার কোনো রকম চেঞ্জ হয় না। এখন আমার কাছে দুটো পিচবোর্ড আছে, কাগজের পিচবোর্ড। কাগজের পিচবোর্ডটা কাটবেন কিরকম ভাবে? একটু উল্টো দিক করে, নরমাল যেদিকে সুবিধা তার উল্টো দিকে কাটবেন, যেন এইরকম ভাবে লেয়ার্স গুলো আপনার পার্ট বাই পার্ট দেখা যায়। নরমাল সিচুয়েশনে আমাদের যখন অ্যাক্টিভিটি আমরা সেচ, অ্যাক্টিভিটি ছাড়া যখন জল সেচ করা হয়, তখন একটা জমিতে নরমালি 7 থেকে 8 ঘন্টা জল দেওয়ার দরকার পড়ে। আফটার দ্যাট জমিটা ভেজে। বাট অ্যাক্টিভিটির সাথে মিশিয়ে যখন আমরা সেচ করব, তখন কিন্তু অ্যাক্টিভিটি কোনো মতেই জমি কিন্তু অতটা সময় লাগে না, তার থেকে কম সময়ে কাজে লাগে। তো যদি 8 ঘন্টা ধরে নিই অন এন অ্যাভারেজ, কোনো জমিতে 10 ঘন্টা লাগে, কোনো জমিতে 5 ঘন্টা লাগে, কোনো জমিতে 4 ঘন্টা লাগে, তো অন এন অ্যাভারেজ 7 থেকে 8 ঘন্টা হচ্ছে, 8 ঘন্টা ধরে নিলাম। ধরুন বাঁদিকে যে জমিটা এর মধ্যে অ্যাক্টিভিটি দেওয়া নেই, এক্ষেত্রে কি করছি, আমাদের অ্যাক্টিভিটি মিশ্রিত উইদাউট অ্যাক্টিভিটি জমিতে 8 ঘন্টা আমি সেচ করছি। 8 ঘন্টা যেহেতু বেশি সময়, বেশিক্ষণ ডুবিয়ে রাখলাম, এন্ড অ্যাক্টিভিটির সাথে 5 ঘন্টা সেচ করছি, কম সময় ডুবিয়ে রাখলাম। 5 ঘন্টা যেহেতু আগে শেষ হয়ে যায়, তার জন্য আমি আগে তুলে নিলাম। 8 ঘন্টা যদি পরে শেষ হয়, আমি পরে তুললাম। দেখতে পাচ্ছি যে বেশিক্ষণ ভিজে রাখার পর দেখবো কতটা অংশ জমিটা ভেজাতে পেরেছে। কতটা অংশ জমিটা ভেজাতে পেরেছে আসুন দেখে নিই। এটা ফার্স্ট লেয়ার, যেটা আমরা শুকনো দেখছি। সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। কোন পার্টি কিন্তু ভেতরে ভেজেনি, অল্প অল্প হয়তো জল ঢুকেছে, বাট পার্টগুলো কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু শুকনো, কিছুটা হয়তো উপরে উপরে ভিজেছে, যেটা নরমাল প্রসেসে হয়ে থাকে। এখন দেখে নেবো অ্যাক্টিভিটি সমেত যে জমিতে সেচ করেছিলাম সেই জমির কন্ডিশনটা কি রকম। ফার্স্ট লেয়ার, দেখুন কষ্ট মনে করতে হচ্ছে না, সুন্দর করে সেকেন্ড লেয়ার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটাই লাইট হয়েছে। and this is third layer, fourth layer। প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কিন্তু দেখুন, প্রত্যেকটা পার্ট কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এবং জল পেয়েছে। প্রশ্নটা হলো আপনাদের কাছে, যদি আপনার কাছে দুটো জমি থাকে, পাওয়ার টেলার বা রোটার দিয়ে কোন জমিতে কম সময় লাগবে? অবভিয়াসলি এই জমিটাতে আপনার সময় কম লাগবে। আর সময় কম যখন লাগবে, অটোমেটিক্যালি আপনার কস্টিং কম পড়বে, বিকজ আমরা ঘন্টা হিসাবে পাওয়ার টেলার বা রোটারে পয়সা দিয়ে থাকি। আমার যদি কম সময়ের মধ্যে বেশি সংখ্যক জমি যদি আমরা পাওয়ার টিলার চালাতে পারি, তাহলে অটোমেটিক্যালি কস্টিং কম পড়ে। এরপর দেখে নিই আমাদের কস্টিং কতটা কম করতে পারে। যদি আপনার যে পরিমাণ জমিতে আপনার অ্যাক্টিভিটি কম লাগে, অটোমেটিক্যালি আমার খরচা কিন্তু সময় কম লাগছে। হ্যাঁ, আমার দ্বিতীয় কথা, পরিমাণ কত লাগছে? 200 ml। 200 ml আমার ইউজ আমাদের 1 একর জমি। সো দিস ইজ যে আমাদের জমির লেয়ার জলটাকে নিয়ে পড়ে আমাদের অ্যাক্টিভিটি। সেকেন্ড থিং ইজ দ্যাট কি, যখন আমরা ওষুধ অ্যাপ্লাই করছি জমিতে, যখন ইনসেকটিসাইড পেস্টিসাইড ব্যবহার করছি, তখন আমাদের জমি কিন্তু দিন দিন খারাপ হয়ে যায়। জমির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং আমাদের শাকসবজিগুলো খায়, সেটার মধ্যে পয়জন আমাদের শরীরে ঢুকতে থাকে। দুটো রিজন থাকে। ফার্স্ট, যখন আমরা গাছের মধ্যে স্প্রে করি, মাথায় একটা জিনিস রাখতে হবে, যখন আমরা ওষুধ স্প্রে করছি সেই সময়টাতে
40 থেকে 50% পাতা ভেজাতে পারি, বাকি ওষুধ কিন্তু গড়িয়ে মাটিতে পড়ে যায়। বাকি ওষুধ কিন্তু গড়িয়ে মাটিতে পড়ে যায়, তাতে দুটো ক্ষতি হয়। এক, পাতার আপনার যেটার জন্য আপনি ওষুধটাকে দিচ্ছেন সেই কাজটা হয় না, কারণ ম্যাক্সিমাম ওষুধ অনেকটা অংশ গড়িয়ে পড়ে যায়। আর 2 নম্বর প্রবলেম যেটা, যেহেতু ওষুধগুলো প্রচন্ড পয়জনাস, যার জন্য যেটা খেলে মানুষ মারা যাওয়ার চান্সেস থাকে, সেই ওষুধগুলো যখন জমিতে গড়িয়ে পড়ে, জমির মধ্যে যে গুড ব্যাকটেরিয়াস গুলো থাকে, যে আপনার ব্যাকটেরিয়াস বা যে কেঁচো থাকে জমিতে, যেটাকে মাটিটাকে উর্বর করতে সাহায্য করে। দেখবেন কিছু ইঁদুর থাকে যারা মাটির নিচে গর্ত করে থাকে, যারা চলাফেরা করে। এটার ফলে কি হয়, যখন জমির মধ্যে গুড ব্যাকটেরিয়াস, যখন কেঁচো, যখন আপনার ইঁদুর, এরা যখন মাটির ভেতরে ঘোরে, র্যাটস যখন ঘোরে, তার মধ্যে জলের জমির নিচে অক্সিজেন সার্কুলেশনটা খুব ভালো হয়। বিকজ যে কোনো প্রাণী যদি বাঁচতে হয় তাকে অক্সিজেন নিতে হয়। তো জমির নিচে যখন অক্সিজেন সার্কুলেশন খুব ভালো হয়, তখন যে রুটস গুলো থাকে গাছের, তাদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় না, ফলে গাছের নিউট্রিশনস গ্যাপ কিছু আসে না এবং গাছ কিন্তু তরতাজা থাকতে পারে। বাট আমরা যেটা করি, আমরা যেহেতু বেশি বেশি করে স্প্রে করার চেষ্টা করি, কারণ কিছু পাতা আছে একদমই ভেজে না। যদি ধান পাতা চলে যান, গম, জোয়ার, বাজরা, কচু পাতা, এগুলোতে কোনো পাতায় কিন্তু ভেজে না। ধান গাছের মধ্যে প্রথম তো পাতা খুব সরু হয়, তার মধ্যে ছোট ছোট রুমো থাকে, যখন স্প্রে করেন দেখবেন পাতার মধ্যে জল না ধরে গড়িয়ে মাটিতে পড়ে যায়। আর যখন গড়িয়ে মাটিতে পড়ে, ওষুধটা পুরোপুরি ওয়েস্টেজ হয়। আর যাই কোথায় জমিতে, এই পয়জন জমিতে যাওয়ার জন্য জমিটা পয়জনাস হয়ে যায়, আর সেই জমিতে যে চাষবাস হয় সেটাই আমরা খাই, যেটাতে আমরা অসুস্থ হয়ে যাই। এটার থেকে বাঁচার জন্য একটা চাষিরা উপায় বার করেছেন বা অনেক জায়গায় ইউজ করা হয়, যেটা হয় আঠা বা স্টিকার। যখন ওষুধ অ্যাপ্লাই তার মধ্যে কিছু আঠা স্টিকার দেয়, যেটা আরো ক্ষতিকারক, যেটাও গাছের নিউট্রিশন গ্যাপ আনতে সাহায্য করে। কেন? আমার মানে মতে, যখন পাতার উপরে থাকে কি পোর্স থাকে, পত্ররন্ধ্র থাকে, যেটার মাধ্যমে আপনার পাতার পত্ররন্ধ্রগুলোর মাধ্যমে গাছ রান্না করে, ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষ হয়। আমরা প্রত্যেক জানি ওই পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ রান্না করে সেই নিউট্রিশন গোটা গাছের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এবার যখনই জলের মধ্যে আপনি আঠা স্টিকার মেশাচ্ছেন, তখন জলের যে ঘনত্ব, যে বন্ডিংটা, ওটা আরো ডেনসিটিটা আরো মোটা হয়ে যায়। ফলে পাতার উপরে পত্ররন্ধ্রের মধ্যে একটা আঠা স্টিকার বা মোটা যেহেতু হয়ে যায় লিকুইডটা, একটা লেয়ার ফেলে দেয়, ফলে পত্ররন্ধ্রগুলো বুজে যায়। আর পত্ররন্ধ্র যখন বুজে যায়, তখন গাছ ফটোসিনথেসিস ঠিকঠাক করতে পারে না। আর ফটোসিনথেসিস না হচ্ছে মানে গাছ কিন্তু রান্নাঘরে ক্লোরোফিল তৈরি করতে পারছে না। যখন ফটোসিনথেসিস হচ্ছে না, তার মানে গাছের নিউট্রিশনস গ্যাপ দেখা যাচ্ছে। আর নিউট্রিশনস গ্যাপ যখন দেখা যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি গাছের কিন্তু মানে নিউট্রিশন গ্যাপের মাধ্যমে গাছের প্রোডাকশনে কিন্তু এফেক্ট পড়ে। যার জন্য আমাদের অ্যাক্টিভিটি এমন একটা প্রোডাক্ট, যেটা প্রত্যেক ড্রাম প্রতি 15 লিটার বা 16 লিটার ড্রামে 5 ml করে যদি অ্যাক্টিভিটি আমরা মেশাতে পারি, তাহলে জলের যে ঘনত্ব, যে ডেনসিটিটা, ওটা ব্রেক হয়। বাট মাথায় রাখবেন, অনেকে ভাবে যে অ্যাক্টিভিটি আঠা বা স্টিকার, প্লিজ এটা কাউকে বলবেন না, বিকজ মোদি কেয়ারে অ্যাক্টিভিটি যেটা আছে বা অ্যাক্টিভিটি কোড আঠা বা স্টিকার নয়। এটা একটা সলিউশন যেটা যখনই জলের সাথে মেশানো হয়, জলের ঘনত্বটাকে ব্রেক করে, জলটাকে লাইট করে দেয়। ফলে একবার যখন স্প্রে হয়, তখন ফগের মতো অনেকটা অংশ ভিজে দেয়, যার ফলে পরিমাণ কম লাগে আর বেশি সংখ্যক এরিয়াতে ওষুধ কিন্তু সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করে। আর সুন্দরভাবে যখন মিশে যায়, তখন পরিমাণটা কম লাগে। আর পাতার উপরে যদি ফগের মতো যায়, যার জন্য গড়িয়ে পড়ার চান্সেসটা অনেক কম থাকে, মাটির মধ্যে গড়িয়ে পড়ে না ওষুধটা। ফলে আপনার জমিতে কোনো পয়জন পড়ে না এবং আপনার জমি কিন্তু অর্গানিক কন্ডিশন রাখতে সাহায্য করে। আর ফলে আপনার ওষুধের পরিমাণও কম লাগে। নর্মালি 1 একর জমিতে যদি 12 ড্রাম জল লাগে অ্যাক্টিভিটির মাধ্যমে, বা 12 ড্রাম ওষুধ যদি লাগে অ্যাক্টিভিটির মাধ্যমে, কিন্তু আপনার কস্টিং অনেকটা কম লাগবে, বিকজ 9 ড্রামে আপনার কাজ হবে। আর 3 ড্রাম ওষুধ বাঁচলো মানে 3 ড্রাম যদি ওষুধ বাঁচে, তার মানে যদি কমপক্ষে একটা ড্রামের কস্ট 100 টাকা হয়ে থাকে, 3 ড্রাম বাঁচলো মানে 300 টাকা অব্দি সেভিংস হয়।
আর অ্যাক্টিভিটি যদি খরচা দেখি, আমরা যদি অ্যাক্টিভিটি গোল্ডে যদি দাম দেখি, অ্যাক্টিভিটি গোল্ডের কত 599, মানে ধরে নিলাম 600 টাকা। 1 লিটার দাম কত 1200 টাকা। তাহলে 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000 ml এর দাম যদি 1200 হয়ে থাকে, 1 ml এর দাম 1 টাকা 2 পয়সা। 1 গ্রামে কত লাগছে আপনার 5 ml, মানে 5 টাকা 6 টাকার মতো খরচা। 1 গ্রামে 6 টাকা খরচা, তাহলে 9 গ্রাম যদি দিই 6 9 54, 54 টাকা খরচা করছেন। বাট 54 টাকা খরচা করার জন্য অ্যাক্টিভিটি কতটা বাঁচছে 3 গ্রাম, মানে 300 টাকা। 54 থেকে 300 বাদ দিন, এখানেও 246 টাকা আপনার সেভিংস হবে। তো অ্যাক্টিভিটি দেওয়ার জন্য এক তো জমিটার অর্গানিক জায়গাতে যাচ্ছে, 2 নম্বর আপনার খরচা কম হচ্ছে, 3 নম্বর আপনার ওষুধটাকে অ্যাক্টিভলি প্রপারলি কাজ করতে সাহায্য করছে, বিকজ যেই রিজনের জন্য ওষুধটা দিচ্ছেন আপনি পাতার মধ্যে রোগ আটকানোর জন্য, সেই জায়গাটাতে আপনার হেল্প করছে এই অ্যাক্টিভিটি, যার জন্য আমরা অ্যাক্টিভিটিকে ব্যবহার করে থাকবো। তো এটাই হলো আমাদের ওষুধ দেখেছি ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের ক্ষেত্রে পরিমাণ কত, প্রত্যেক ড্রামে 5 ml করে আমরা অ্যাক্টিভিটি দিতে পারি। 3 নম্বর সব থেকে কষ্টের খরচার জায়গা, সেটা হলো সার। এখানে আমি বলবো যে যে পরিমাণ সার আমরা ব্যবহার করি, সার বলতে 3টে মেইন জিনিস হয়ে থাকে। ফার্স্ট which is একটা সারের মধ্যে 3টে মেইন জিনিস থাকে, নাইট্রোজেন, ফসফরাস, NPK। যে কোনো সার, ইউরিয়া চলে যান 46% নাইট্রোজেন, ডিএপি তে চলে যান 16% আপনার নাইট্রোজেন, 10-26-26 চলে যান 10% নাইট্রোজেন, এনপিকে যাই বলুন না কেন। তো এখানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ প্রত্যেক কোম্পানি আলাদা আলাদা আপনার পার্সেন্টেজে এই 3টে জিনিসকে দিয়ে কিন্তু একটা সার তৈরি। আর সার বলতে গাছের মোটা খাবার, মানে গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। আমরা যেন ভাত রুটি মুড়ি আমাদের যেন মোটা খাবার, তেমনি গাছকেও বেঁচে থাকার জন্য যে নিউট্রিশনটা পুরোপুরি পায় না জমি থেকে, কে কি করে সেই নিউট্রিশন গ্যাপটাকে কভার করার চেষ্টা করে। তো ওই রকমই একটা নাইট্রোজেন, ফসফেট আর পটাশ মিশ্রিত আমাদের একটা সার, যেটা ধরে নিন আমার কাছে একটা ট্যালকাম পাউডার আছে, আমাদের এই প্রোডাক্ট এসেনশিয়ালের ট্যালকাম পাউডার। এই পাউডারটা ধরে নিন নাইট্রোজেন, ফসফেট, পটাশ মিশ্রিত একটা সার, আপনার সিম্বলিক ডেমনস্ট্রেশন, 3টে মিশ্রিত সার। তো আমরা যখন সার অ্যাপ্লাই করি, আমরা একবার নয় বারে বারে সার অ্যাপ্লাই করি। প্রথমে মূল সার দিয়ে থেকে একবার সার, তারপর চাপান দিই, আবার চাপান দিই, আবার চাপান দিই, এরকম ভাবে বারে বারে সার অ্যাপ্লাই হয়। বাট সার যে অ্যাপ্লাই হয় কম বেশি মিলিয়ে যদি 1 বিঘা জমিতে আমরা সারের কন্ডিশন দেখি, আমাদের 1 বিঘা জমিতে সার লাগে মিনিমাম 100 কিলো, যে কোনো চাষ। সেটা যদি আপনার আলু হয় সেক্ষেত্রে আরো বেশি লাগে, বাট নর্মাল যে কোনো চাষের ক্ষেত্রে 1 বিঘাতে মিনিমাম 100 কেজি সার লাগে, মানে 1 একর জমিতে 300 কেজি সার লেগে থাকে। বাট ফ্রেন্ডস, একটা জিনিস ক্লিয়ার করে দিই, সার যে ব্যবহার হয় 30% সার জমি নিতে পারে না। সেই জমিটা না নিজে নিতে পারে, না আকাশ নিয়ে যায়, পড়ে কোথা থাকে উপরের কিছুটা অংশের মধ্যে। কতটার মধ্যে? আজ থেকে যদি 30 বছর ধরে আমি সার ব্যবহার করছি, তাহলে ওই লাঙল বা ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, হোয়াটএভার, যে লোহার পাতটা দিয়ে মাটিটা পুড়ছে, ওই যে 4 থেকে 6 ইঞ্চি, তার মধ্যে সারটা কিন্তু পড়ে। যদি 100 কেজি সার হয়ে থাকে, 100 কিলোস অফ সার, তার 30% সার মাটির উপরে পড়ে থাকে, মানে 100 কেজি 30 কেজি সার মাটির ওই 4 থেকে 6 ইঞ্চির মধ্যে পড়ে থাকে। এবার 4 থেকে 6 ইঞ্চির মধ্যে যেহেতু সারটা পড়ে থাকে, যদি 300 কেজি সার হয়, 30 ইন্টু আপনার 30 কেজি ইন্টু 3, মানে 90 কেজি সার 1 একর জমিতে একটা চাষে পড়ে থাকে। আমাদের জমি কত কত ফসলি হয়? 3 ফসলি হয়ে থাকে, ম্যাক্সিমাম জায়গায় 3 ফসলি চাষ হয়, মানে 90 কিলো 90 কিলো 90 কিলো, 270 কিলো সার মাটির উপরে পড়ে থাকে। আর আপনি মনে করুন 10 বছর ধরে ইউরিয়া ডিএপি দিয়ে চাষ করছেন, 270 ইন্টু 10, 700 কেজি সার আপনার 1 একর জমির মাটির উপরে পড়ে আছে। এবার 1 একর জমির মাটি যদি পড়ে থাকে, তাহলে আপনার জমির কন্ডিশনটা কি হয়? আসলে একটা সিম্বলিক ডেমনস্ট্রেশন দেখি। আমার কাছে পাউডার আছে, এটা নরমাল আপনার জমি, যার মধ্যে আমি সার অ্যাপ্লাই করছি। আমি এর মধ্যে সার দিলাম, আর এটা হলো আমাদের অ্যাক্টিভিটি যুক্ত জমি।
এর মধ্যে সার অ্যাপ্লাই করছি। যদি দুটোর মধ্যে ডিফারেন্স দেখি, আমরা সুন্দরভাবে ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটার মধ্যে কিন্তু ওষুধ বা সার যেটা দিয়েছে পুরোপুরি নেমে আসছে, আর বাঁদিকে যে গ্লাসটাতে ওটা কিন্তু সার উপরেই পড়ে আছে। সেকেন্ড, আমি আবার কিছুদিন পর চাপান হিসাবে অ্যাপ্লাই করি আমরা, সেক্ষেত্রে আমি আবার সার অ্যাপ্লাই করলাম, এই জমিতে আবার আমি সার অ্যাপ্লাই করলাম। দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার এই জমি কিন্তু সার নিচ্ছে আর এই জমি কিন্তু সার খেতে পাচ্ছে না। ফলে কিছুদিন পর যে কন্ডিশনটা আসে যে খাবার নিতে পারে, এক্সাম্পল ধরে নিন যে আপনি দুপুরবেলা খাবার খেলেন, আপনাকে আবার আধ ঘন্টা পর আবার খাবার দেওয়া হলো, আপনি খেতে পারবেন? আচ্ছা, জোর করে যদি খান কি হবে? জোর করে যদি খায় আমাদের অম্বল হতে পারে, গ্যাস হতে পারে, বদহজম হতে পারে, শরীরে এইটা মানে আপনি ঠিকঠাক ফিল করতে পারবেন না, অসুবিধা হতে পারে, অস্বস্তি হতে পারে, যার জন্য আপনি ডায়রিয়া হতে পারে, হসপিটালে ভর্তি হতে পারেন। বেশি আবার জোর জবরদস্তি গেলে ঘরে একটা বড় ফটো চলে আসতে পারে যেখানে মালা টাঙানো আছে, হতে পারে, অনেক রকম হতে পারে শরীর যদি খারাপ হয়। যদি আপনি ভাবুন এই জমিটাতে আপনি খাবার দিয়েছেন, জমিটা খেতে পারেনি, আপনি আবার খাবার দিয়েছেন, জমিটার অ্যাসিড হবে কি হবে না? আমরা এটা জানি কি জানি না যে জমিতেও অম্লত্ব হয়, আমরা অনেকেই জানি। তো যদি অম্লত্ব হয়ে থাকে জমিতে, তাহলে জমির কন্ডিশন যদি এরকম ওষুধ দেবো খেতে না পারে, কন্ডিশনে কি হবে? ওষুধ কিন্তু খেতে পারে, ফলে পুরো ওষুধটা কিন্তু জমির উপরে আটকে আছে, আমরা আবার খাবার দেওয়ার চেষ্টা করছি। বাট দিস ইজ উইথ অ্যাক্টিভিটি। এটাই দেখবো এখনো খাবার আছে কি নেই, কোনো খাবার কিন্তু নেই, পুরোপুরি খেয়ে নিয়েছে। আর যদি আমার খাবার ঠিকঠাক হজম হয়, তাহলে আমরা কখনো অম্লত্ব কি হতে পারে? কখনো অম্লত্ব হতে পারে না। তো অ্যাক্টিভিটি কি আজ কি? পুরো খাবারটাকে সুন্দরভাবে অ্যাবজর্ব করানো, সেটা হলো কাজ। যার জন্য অ্যাক্টিভিটি বলে যে আমাকে যখন ব্যবহার করছেন তখন 30% ওষুধকে আপনারা কমিয়ে দিন, 30% সারকে আপনারা কমিয়ে দিন। 30% সার যখন কমে যাবে, অটোমেটিক্যালি সারের পরিমাণ কমলেই ওষুধের ইউজেসটা বা আপনার জমির অর্গানিক ব্যাপারটা বেরিয়ে আসবে, অর্গানিক ব্যাপারটা ডেভেলপ হবে। বিকজ আপনার যদি সারের ক্ষেত্রে কস্টিং কথা দেখি, 1 কেজি ডিএপি ম্যাক্সিমাম জায়গায় ডিএপি ইউটিলাইজ হয়, ডিএপি যদি দেখি ডিএপির 1 কেজির দাম 30 টাকা, কম করে 30 টাকা ধরে নিলাম। তার মানে আমার আগে 300 কেজি সার লাগতো, এখন অ্যাক্টিভিটিতে 30% সার কমাতে হবে, মানে 300 কেজিতে 30% কমলো মানে 210 কেজি সার। 210 কেজি সারের সাথে অ্যাক্টিভিটি মেশাতে হবে কত? অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ড 5 ml করে পার কেজি, মানে 210 × 5 1050 ml অ্যাক্টিভিটি আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, 1 টাকা 2 পয়সা না ধরে আমি ধরলাম যে আমি 1 টাকা করে হিসাব করে হিসাবের সুবিধার জন্য, তাহলে 1050 ml যদি অ্যাক্টিভিটি দিই, তার মানে 1050 টাকার অ্যাক্টিভিটি ইউজ করলাম। আর যত কত অ্যাক্টিভিটি বাঁচলো? আমার অ্যাক্টিভিটি বাঁচলো টোটাল 90 কেজি। তাহলে 90 কেজি ডিএপি দাম কত? 90 × 30 টাকা, 2700 টাকা। তো 2700 টাকা যদি আমার অ্যাক্টিভিটির জন্য পয়সা বাঁচে বা সার যদি বাঁচে, তার মানে 2700 টাকা বাঁচলো। আর খরচা কত হলো? 1050। 27 থেকে 1050 যদি বাদ দিই, তাহলে আমার অ্যাক্টিভিটি বাঁচে কত? 1650 টাকা। তার মানে অ্যাক্টিভিটি যখন ব্যবহার করব আমরা, সেক্ষেত্রে আমরা পয়সা সেভিংস তো হবে, তার সাথে সাথে যেটা হবে আমার জমিটা অনেক বেটার কন্ডিশনে যাবে, অ্যাক্টিভিটির জন্য পকেট থেকে কিছু পয়সা আমার লাগবে না, এবং আমার জমিটা অনেক বেটার ওয়েতে অর্গানিক কন্ডিশনে ফিরে আসতে সাহায্য করবে। টোটাল 1 একর জমিতে অ্যাক্টিভিটি ব্যবহার করতে লাগছে কতটা? অ্যাজ এন এক্সাম্পল, 200 ml সেচের সময়, 54 ml আপনার স্প্রের সময়, 5 ml করে 9 ড্রাম যদি হয়, 5 9 45 ml এর মতো লাগছে, বা আমি 45 থেকে 50 ml 50 ml ধরলাম, 50 ml। এবং আপনি যখন আপনার সার দিচ্ছেন তখন 1050 ml, তাহলে অ্যাপ্রক্সিমেট আপনার
1 লিটার 400 ml এর মতো, মানে 1.5 লিটার অন এন অ্যাভারেজ ধরবেন যে 1.5 লিটার অ্যাক্টিভিটি আমার কিন্তু অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি গোল্ড 1 একর জমিতে ব্যবহার করব। সো এটা আমাদের এগ্রিকালচারের প্রেজেন্টেশন ছিল।